দেশের প্রেসিডেন্টদের সম্মানে দেশ জুড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রেসিডেন্টস ডে। আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল। আলোচনা শুরুতে জানিয়ে রাখছি, আজ বিকেলে মিনেসোটা থেকে টরন্টোগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে দুর্ঘটনায় পড়েছে। বিমানটিতে থাকা ৮০ যাত্রীর মধ্যে প্রায় ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আমাদের রাত ৯টা প্রাইম নিউজে এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে। এদিকে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রায় ১ মাস পূর্ণ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্য হিলের একটি রিপোর্টে বলা হচ্ছে, এই ১ মাসে তিনি বিশ্বনীতিতে যেমন আলোচিত সমালোচিত কিছু ঝড় তুলেছেন, একই সাথে দেশের ভিতরে আগে পুরনো প্রশাসনের পুরনো সংস্কৃতির বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেছেন। টার্গেট করেছেন মিডিয়া আউটলেট, কালচারাল ইনস্টিটিউশন, স্পোর্টসের মতো বিভিন্ন সেক্টরকে। ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারীদের স্পোর্টসে অংশগ্রহণ নিষিদ্ধ, কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে নিজেকে বসানো, বার্তা সংস্থা এপিকে ওভাল অফিসে প্রবেশের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো তুলে এনেছেন তারা। এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা। এর বাইরে ইউক্রেন ইস্যুতে এখন আমেরিকার সাথে ভিন্ন পথে হাঁটছে দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলো। রাশিয়ার সাথে আলোচনায় ইউরোপকে সম্পৃক্ত করবে না আমেরিকা, এই ঘোষণার পর আজ জরুরি বৈঠকে বসেছেন ব্রিটেন, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার সৌদি আরবে আলোচনায় বসছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। অবাক করা তথ্য হলো, দুটি আলোচনার কোনোটিতেই আমন্ত্রণ জানানো হচ্ছে না ইউক্রেনকে, অর্থাৎ যাকে নিয়ে আলোচনা তার কোনো মতামতের গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস এর স্পর্শকাতর তথ্য ভান্ডারে প্রবেশের অনুমোদন চেয়ে জোর তৎপরতা চালাচ্ছে ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোস। আইআরএস এর তথ্য ভান্ডারে রয়েছে কয়েক মিলিয়ন আমেরিকানের ব্যক্তিগত তথ্য, ট্যাক্স রিটার্ন, সোশ্যাল সিকিউরিটি এবং ব্যাংকিং তথ্য। সরকারের ব্যয় সংকোচন, অপচয় এবং দুর্নীতি ঠেকাতে তারা নিয়ন্ত্রণ নিতে চায়। তবে এইসবের বিপরীতে আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে পুরো দেশের ৫০টি স্টেটে একযোগে 50-51 মুভমেন্ট নামে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। পুরো দেশের ৫০টি স্টেটে এই বিক্ষোভ সমাবেশে হাজারো মানুষ অংশ নিয়েছেন। এইসব বিষয়ের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করার চেষ্টা করব আমরা। সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ ও সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে চাই অনেকগুলো বিষয় নিয়ে। ইউক্রেনের বিষয়টি তো রয়েছে, তবে তার আগে দ্য হিল যে রিপোর্টটি করেছে সেটি নিশ্চয়ই আপনারা পড়েছেন। তারা বলছে যে কালচারাল একটা ওয়ার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যেটি গত ১ মাসে তার বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে বলছে বড় বড় ঘটনা অনেক আছে। তিনি অভিবাসন নীতিতে কঠোর হচ্ছেন, তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ করছেন, ফেডারেল এমপ্লয়ীদের ক্ষেত্রে তিনি কঠোর হচ্ছেন, কিন্তু ভিন্ন কিছু বিষয় অর্থাৎ মিডিয়া আউটলেট এপিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ট্রান্সজেন্ডারদের বিষয়ে তিনি কথা বলছেন, তিনি নানা কাজ, কেনেডি সেন্টারের তিনি চেয়ারম্যান হিসেবে নিজেকে বসেছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, এই কাজগুলো খুব একটা আলোচনায় হয়তো আসে না, কিন্তু দা হিল বলছে তিনি পুরনো সংস্কৃতির বিরুদ্ধে একটা মেসেজ দিতে চান, বার্তা দিতে চান। কি আসলে তার এইসব কাজের অর্থ? আসলে তো তিনি প্রথম থেকেই নতুন ধারার একজন সম্পূর্ণ ব্যক্তি, একেবারে বৈপ্লবিক সব চিন্তাধারা, তার বৈপ্লবিক কর্মকাণ্ডের তার ঘোষণা আগে থেকে। তিনি ডে ওয়ান থেকে এবারে তিনি তো বলেছিলেন এবারে ক্ষমতা নিয়ে প্রথম দিন তিনি ডিক্টেটরের মতো আচরণ করবেন। তো যাই হোক, তার কর্মকাণ্ড ওই রকমই। তিনি সব জায়গায় একবার নাড়া দিচ্ছেন, ঝড় তুলছেন। এবং আগে বাইডেনের পক্ষ থেকে, আগে ফর্মার প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে বলা হচ্ছিল, হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল যুক্তরাষ্ট্রের জনগণকে যে একেবারে আমেরিকার কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক সিস্টেম ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে, সবকিছু তিনি তো তছনছ করে দেওয়ার চেষ্টা করবেন, বিপজ্জনক চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তো তিনি আসলে ট্রাম্প সাহেব বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, সরকারি কর্মচারীদেরকে বলছেন তোমরা চাকরি ছেড়ে দাও, সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে বেতন দেবো ফেডারেল গভর্নমেন্টের। তারপর ফেডারেল সরকার বিভিন্ন উচ্চ পদে আসীন ব্যক্তিদেরকে সরাসরি বরখাস্ত করা, ইন্সপেক্টর জেনারেল বিভিন্ন দপ্তরে মিনিস্ট্রিতে যারা
নীতি অনুযায়ী সব চলছে কিনা সেটা প্রত্যক্ষ করেন, অবজার্ভ করেন, তার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখেন, তাদেরকে ফায়ার করা, এই ধরনের অনেক এবং তার বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্ট যারা মানে তদন্ত ইত্যাদি করেছে তাদের উপরে তদন্ত করা, তাদেরকে ফায়ার করার উদ্যোগ নেওয়া, নিউ ইয়র্কের মেয়র মেয়র অ্যাডামস তার পক্ষে, তার ইমিগ্রেশন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন বলে, এবং এর আগে কয়েক মাস থেকে, বেশ 6-7 মাস থেকে তার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক রক্ষা করছেন বলে অ্যাডামসের বিরুদ্ধে সব গুরুতর দুর্নীতি ইত্যাদির যে সমস্ত অভিযোগ উঠেছিল, মামলা হয়েছিল, সেগুলা প্রায় বিচারের কাছাকাছি চলে গেছে। সেই সময় ফেডারেল মানে বিচার বা জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সেই মামলা উইথড্র করার নির্দেশ দেওয়া হচ্ছে। এখন আদালতে যাবে সম্ভবত। আদালতের আমি যেটা পড়লাম যে আদালত জাস্টিস ডিপার্টমেন্টের সেই অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। তারপরে বিচারকদের এক ধরনের লিভে থাকে, কি করেন তিনি জানি না। তো ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেটা বললেন কেনেডি সেন্টারের মানে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেখানে অনেক ধরনের অসাধারণ সব অনুষ্ঠান হয়, সেটার চেয়ারম্যান তিনি নিজেকে করে দিয়েছেন। তিনি ইলন মাস্কে নিয়ে সরকারের ব্যয় সংকোচনের যে ডিপার্টমেন্ট খুলেছেন, সেই ইলন মাস্কের হাতে, ওই ডিপার্টমেন্টের হাতে এখন জনগণের সমস্ত সেন্সিটিভ তথ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কাছে এসেছে। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। তাদের সব তথ্য তাদের এখতিয়ারে, তারা নজরদারি করতে পারবে, পরীক্ষা করে দেখতে পারবে। এইটা একটা জঘন্য জিনিস বলে অনেকে মনে করবে। ফলে আপনি মানে এই লিস্টের কোনো শেষ নেই। আপনি যদি বলেন, প্রফেসর সাহেব বলেন 1 ঘন্টা ধরে লিস্ট বলা যাবে। ফলে এইরকম তিনি প্রচন্ড মানে ঝড় বলার জন্য ঘূর্ণিঝড় তুলে দিয়েছেন। ফলে এইটা একটা নতুন অবস্থা, একেবারে সর্বক্ষেত্রে, ঘরের বাইরে, অর্থাৎ নিজের দেশে যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে। যেমন তিনি গাজাকে বলছেন যে গাজাকে আমি যুক্তরাষ্ট্র দখল নিয়ে নেব, এখন সেখানকার লোকজনকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। তার কথা অনুসরণ করে সেই দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল ঘোষণা করেছেন। তিনি এর আগে তো তিনি বলেছেন, গতকাল ঘোষণা করেছেন যে আমরা এক্স্যাক্টলি ট্রাম্প সাহেব যে কথা বলেছেন ওই নীতি অনুসরণ করব, আমরা আর কোনো কিছু মেনে চলবো না। এবং তার যুদ্ধমন্ত্রী, তার প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি তারা এই ধরনের স্টেপ নিচ্ছেন বলে ঘোষণা করে দিয়েছেন। তারপরে ইউক্রেনের সাথে যে যুদ্ধ রাশিয়ার, সেটা থামানোর জন্য তিনি যুদ্ধবিরতি এবং সেখানে শান্তি চুক্তির কথা বলেছেন এবং তিনি করে দেবেন। এবং রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। সৌদি আরবে সেই মিটিং এর আয়োজন হচ্ছে আগামীকাল থেকে। ফলে একটা বিশ্বের যে কি একটা ঝড় বয়ে আনছেন, এবং এই ইউক্রেনকে কোনোটাতে ইনভলভ করা হচ্ছে না। যার দেশে যুদ্ধ তার কোনো মতামত এ পর্যন্ত নেওয়া হচ্ছে না, কোথাও তাকে দাওয়াত করা হচ্ছে না। আবার তিনি দুনিয়ার আর সব এলাকা ছেড়ে একেবারে সৌদি আরবে ইউক্রেনের ব্যাপারে মিটিং করছেন। এইটা একটা রহস্যজনক অনেকে মনে করছে। এই কারণে যে ধারণা করা হচ্ছে, যদিও বাহ্যিক ভাবে এটা, অন্যদিক থেকে সে দেশের যে ক্রাউন প্রিন্স যুবরাজ সালমানের ইগোকে একটু উস্কে দেওয়ার জন্য, খুশি করার জন্য, যাতে করে তার উপরে পরবর্তীতে চাপ সৃষ্টি করে গাজার ব্যাপারে তার যে নীতি, সেটার পক্ষে তারা যেন অতি কঠোর কোনো অবস্থান না নেয়, সেই দিকে তাকে নমনীয় করা, আরবদেরকে নমনীয় করা ইত্যাদি। তো দেখা যাক, এই ঝড় তো চলছে, ঝড় চলবে। অর্থাৎ অনেকগুলো ঝড়ের কথা আপনি বললেন। তারপর আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যা ঘোষণা দিয়েছেন তার বাইরে গিয়ে তিনি অনেক কিছু করছেন তা নয়, এগুলো তার নির্বাচনী কমিটমেন্টের মধ্যে ছিল। তিনি 6 জানুয়ারির ক্ষেত্রে সেই দোষী যারা হয়েছেন তাদের ক্ষেত্রে কি করবেন, অভিবাসীদের ক্ষেত্রে কি করবেন তিনি বলেছিলেন, সেগুলোই তিনি শুরু থেকে করছেন। একটা কথা যেটা আপনি বলছিলেন যে প্রথম দিনে তিনি ডিকটেটর হিসেবে কাজ করতে চেয়েছেন, কিন্তু তিনি সেটা করেননি। এখন পর্যন্ত কিন্তু ডিকটেটরের মতো প্রথম দিনে করেননি। সেটা একটু আপনাকে স্বস্তি দিচ্ছে কিনা? না, সেটা ডিকটেটরের মতো তিনি প্রথম দিন সেভাবে না করলে এক্সিকিউটিভ অর্ডার যা করছেন এবং এই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ওইটাও এক ধরনের ডিকটেটোরিয়াল ব্যাপার। এবং তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে মাস্কে, এলন মাস্কে, সেটাও আপনার ডিকটেটোরিয়াল পাওয়ার মতো হয়েছে। বাইরের একজন লোক, তাকে কোনো সেনেটে কনফার্মেশন করতে হয়নি,
তাকে স্পেশাল মানে একজন গভর্নমেন্ট এক্সিকিউটিভ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। মন্ত্রী বা ওই ধরনের কোনো পর্যায়ে হলে তাকে সেনেটের অ্যাপ্রুভাল নিতে হতো। সেনেটের অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ে তাকে এই ধরনের অসাধারণ ক্ষমতা দেওয়া, এটাও এক ধরনের ডিক্টেটরিয়াল ক্ষমতা। বলে কোনটা তিনি করছেন, এবং তিনি তার আগের কমিটমেন্টের বাইরে যেটা করছেন তার ভিতরে হচ্ছে যে ইউক্রেনকে ইনভলভ না করে সেখানকার একবারে যুদ্ধ শেষ করে দেওয়ার বাবা। আর গাজার ব্যাপারে তিনি বলছেন যে সেটা তো অভূতপূর্ব, একটা এলাকার কে জনশূন্য করে দিয়ে তাদের লোকজনকে সরিয়ে দিয়ে সেটাকে একটা অবকাশ কেন্দ্র, মানে চমৎকার একটা অবকাশ কেন্দ্র, সেখানে লোকে সাগরের আবহাওয়াতে চমৎকার আনন্দ উপভোগ করে বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এই যুদ্ধে কমপক্ষে 60,000 লোক মিনিমাম মারা গেছে, তবে অনেক ফিগার এটা 1 লাখের বেশি বলে বলা হচ্ছে। 1 থেকে 2 লাখ লোক আহত হয়েছে। সমস্ত জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরব ধনী দেশগুলো সেটা টাকা দিয়ে পুনর্গঠন করতে রাজি আছে তারা, কিন্তু সেটা করতে না দিয়ে তিনি বলছেন এদেরকে সরিয়ে দেবেন। ফলে সেটা মানে আপনি যেটা বলছেন ডে ওয়ানের আপনি এক্সিকিউটিভ অর্ডার গুলো যদি দেখেন একের পর এক, হ্যাঁ সেটাই যে মানে যারা বিচারাধীন আছে তাদেরকে একযোগে ক্ষমা করে দেওয়া, তাদের ফাইল পত্র না দেখে যাচাই না করে কে কি পরিমাণ অপরাধ করেছে, এইটা এক ধরনের মানে গণতান্ত্রিক ব্যবস্থায়, শাসনতান্ত্রিক ব্যবস্থায়, কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে এগুলা হয় না। ফলে এটাকে এই যে বাংলাদেশের ক্ষেত্রে যেমন বারবার বলা হচ্ছে স্বৈর শাসন ছিল, এটা কর্তৃত্ববাদী শাসন। সে আপনি যেভাবেই বলেন, কর্তৃত্ববাদী শাসন বলেন, ডিক্টেটর বলেন, যাই বলেন, ওই একই ঘটনা, একই রকম হয়েছে। তবে আপনি কি জানিয়ে রাখি যে মেয়র এরিক অ্যাডামসের কথা আপনি বলছিলেন, এর আগে তো তার মামলাটা প্রত্যাহার করতে রাজি হননি সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি, তিনি পদত্যাগ করেছেন, আরো 7 জন পদত্যাগ করেছেন, এবং আজকে বিকেলে মেয়র এরিক অ্যাডামসের 4 জন ডেপুটি মেয়র পদত্যাগ করেছেন। এটা হয়তো একটা আইনের শাসনেরই উদাহরণ। আমরা একটু ডক্টর শফিকুর রহমান আপনার কাছে যেতে চাই। সেটা হলো স্যার জন মেজরের একটি লেখা পড়ছিলাম কালকে, ইন্টারভিউ পড়ছিলাম বিবিসিতে। তিনি বলছিলেন যে আমেরিকা পুরো বিশ্ব থেকে নিজেদেরকে আইসোলেট করে ফেলছে, এবং এই আইসোলেশনটা কখনোই এটি হয়তো ভালো কিছু আনবে না। তিনি 1990 থেকে 97 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার ইন্টারভিউতে তিনি বলছিলেন যে এই যে শূন্যস্থান তৈরি হচ্ছে বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে, এটি এখন রাশিয়া চায়না লুপে নিতে চায়। এটার অন্যতম একটা উদাহরণ হলো ইউক্রেনের বিষয়টি। কারণ ইউক্রেন, আপনি ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের যুদ্ধের সমাধান করতে চান, তাদেরকে ডাকছেন না এবং তাদেরকে সম্পৃক্ত করবেন না, সেটিও বলছেন। আবার অন্য একটা মত আছে যে ইউক্রেন তো আসলে ইউরোপের সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকার অস্ত্র, আমেরিকার অর্থ, সেগুলো দিয়ে ইউক্রেন যুদ্ধটাকে টিকে রাখতে হচ্ছে। সেই হিসাবে ইউরোপিয়ানরা ওইভাবে এগিয়ে আসেনি যতটা এগিয়ে আসা দরকার ছিল। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন তোমাদেরকে সম্পৃক্ত করার কারণে যুদ্ধ বন্ধ করা যায়নি, এখন আমি তোমাদেরকে সম্পৃক্ত করব না। অর্থাৎ এই ইউরোপকে বাদ দিয়ে যে আলোচনাটা তিনি এগিয়ে নিতে চান, সেটা কতটা টেকসই হবে বলে আপনার কাছে মনে হয়? আমার বড় রকম সন্দেহ রয়েছে এই আলোচনায় কতদূর যাবে এবং কিভাবে কি করা যাবে। উনি মাহমুদুল্লাহ ভাই যে সুন্দরভাবে বলেছেন যে ডিক্টেটোরিয়াল, আপনারা যে আলোচনায় এনেছেন, উনি প্রথম দিনই ডিক্টেটোরিয়াল কাজ আরম্ভ করেছেন। কারণ যেগুলো এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছেন, এবং অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারের প্রয়োজন রয়েছে কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নেওয়া বা অন্তত মতামত নেওয়া। কারণ উনি মনে করছেন যে উনি এখন, তাকে সাধারণ লোকরা 50-এর উপরে পার্সেন্টে ভোট দিয়ে উনি যা ইচ্ছে তাই করতে পারবেন, এবং কংগ্রেসটা অনেকটা উইক হয়ে গেছে। আপনি যদি দেখেন স্পিকার এবং সেনেটের 2 লিডার কেউ কোনো মেজর কথাবার্তা বলছে না কোনো কিছু নিয়ে। এদের যে লেজিসলেটিভ, আমাদের যে 3টা পার্ট গভর্নমেন্টের রয়েছে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই লেজিসলেটিভ পার্টটার কংগ্রেসের রোলটা অনেক ছোট হয়ে এসছে। এদের কোনো গত 15 দিন 1 মাসের মধ্যে কোন রকম ভাবে কেউ মেজর ভাবে চ্যালেঞ্জ করেনি। একটা ভয়, একটা ফিয়ার চলে এসছে এদের ভেতরে যে আমরা কিভাবে করব,
কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানও তাদের নেই। সেই সুযোগে সে একটা ডিক্টেটোরিয়াল ভূমিকা পালন করার চেষ্টা করছে। এখন আমরা একটা লম্বা লিস্ট আমার কাছে রয়েছে যে কত এরিয়ায় এই 30 দিনের 27 দিনের ভেতরে সে কত এরিয়া এডুকেশন ডিপার্টমেন্ট, ডিইআই, এই হোয়াইট মেল সুপ্রিমেসি, সাদা পুরুষ, এবং এরাই দেশ চালাবে এবং এরাই কন্ট্রোল করবে। এখানে আপনি যদি দেখেন মেয়েদের কোনো ভূমিকা কিন্তু নেই তেমন। এই যে ক্যাবিনেট হয়েছে, এই যে হচ্ছে একজন বা 1.5 জন বা 2 জন নিয়েছে যাদের কোনো পাওয়ার নেই। অন্যান্যরা যারা হচ্ছে তারা প্রত্যেকে, এর ভেতরে কালো কিন্তু বড় রকম কেউ নেই, মাইনরিটি নেই। কাজে এই যে একটা মানে পার্সপেক্টিভ, যেটাকে আমরা মানে হিস্টোরিক্যালি যদি দেখি, ওই নিউ সোশ্যাল অর্ডার বা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে আমরা কথা বলি মাঝে মাঝে। যখন আমেরিকা লিডারশিপ দেয়, পরিবর্তন করে, তখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়। এবং এক্স্যাক্টলি ট্রাম্প আসার পরে এই একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, যে অর্ডারের ভেতরে উনি বলছেন যে আমি আইন ভাঙলেও আমার কোনো ক্রাইম নেই, কারণ আমি দেশের উপকার করার চেষ্টা করছি, দেশের ভালোর জন্য আমি আইন ভঙ্গ করতে পারি। আমি ঠিক জানি না এই লজিকটা কাজ করে কিনা, করবে কিনা। কারণ আইন, আমি যদি 5 জনকে গুলি করে এসে আমি বলি আমি দেশের উপকারের জন্য করছি, এটা তো কাজ হবে না, এটা তো ঠিক না, এটা তো আইন ভঙ্গ। আইন মেনে চলতে হবে এখানে। আমরা সোশ্যাল সায়েন্সে বা এই যে হিস্টোরিক্যালি আমরা যেটা দেখি যে প্রত্যেকটা সোশ্যাল ইভেন্ট, প্রত্যেকটা রাজনৈতিক, পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল যে কোনো ইভেন্ট বা সোশ্যাল ট্রেন্ড একটা থাকে, একটা কজ থাকে এবং তার প্রসেস থাকে এবং পরে এটার কনসিকুয়েন্স থাকে। এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট, ইকোনমিস্ট এবং যারা প্ল্যান করে তারা অ্যানালাইসিস করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে এটা কোথা থেকে এসছে, এটা রুট কজ কি, এবং এই রুট কজ কতদূর যাবে, কিভাবে যাবে, এবং কোনটা করলে কি হবে, তার পরিণতি এবং কার জন্য কি হবে, উপরের ক্লাসের জন্য কি হবে, মধ্যবিত্তের জন্য কি হবে, সাধারণ লোকের জন্য কি হবে, এশিয়ার জন্য কি হবে, ইউরোপের জন্য কি হবে। উনি একটাও এসব নিয়ে কোনো চিন্তা তার মাথার মধ্যে নেই। ওনার চিন্তা হলো উনি ব্যক্তি এবং ওনার আমেরিকা ফার্স্ট এবং আমি ফার্স্ট, উনি ফার্স্ট, উনি প্রথম, এবং ওনার কথায় সবাইকে চলতে হবে, যেটা অন্য ডেফিনেশনে একটা ডিক্টেটোরিয়াল, পরিষ্কার ভাবে একটা ডিক্টেটোরিয়াল মানে রোল, ভূমিকা আমরা বলতে পারি। কাজী এখন ইউক্রেনের ব্যাপারে বা যেখানে আপনি বলছিলেন যে সৌদি আরবের এটা কি হবে, ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনে আমেরিকা কতটুকু ভূমিকা পালন করতে পারবে, কারণ ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার রয়েছে সবার সাথে। প্রত্যেক বর্ডারে কত কি হবে এবং এটা ডিসিশন কি হবে, রাশিয়ার সাথে বর্ডারে কারা এই বর্ডার মেনটেন করবে, কারণ এটা তো একটা কনফ্লিক্টিং সিচুয়েশন। এখানে আর্মি দরকার হবে, ইউএন আর্মি, জাতিসংঘের একটা বড় রকম ভূমিকা দরকার হবে, এবং সেই জাতিসংঘের ভূমিকায় ইউরোপের কি ভূমিকা থাকবে। ইউরোপ ছাড়া ইউক্রেন তো ইউরোপের অংশ, পার্ট অফ রাশিয়া ইউরোপের অংশ। কাজী ইউরোপ এবং ইউরোপকে বাদ দিয়ে, ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে, নেটোকে বাদ দিয়ে তারা যদি এটা করতে পারে, কারণ ওর কোনো লজিক নেই। আমি যেটা বলছিলাম, যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো, আমরা বলছি, আপনি বলছেন যে ইউক্রেন তো ইউরোপের অংশ, তাহলে এই দায়িত্বটা ইউরোপ কেন নিচ্ছিল না? কেন ইউরোপকে ঠেলতে হচ্ছিল বারবার তাদেরকে অর্থায়ন করার জন্য, অস্ত্র দেওয়ার জন্য, নানা বিষয়। এখন তো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যে তোমাদেরকে বাদ দিয়ে আলোচনা করব, তখন কিন্তু তারা আবার বৈঠক করছে, এগিয়ে আসছে, অর্থাৎ হুমকিতে তো কাজও হচ্ছে একটা দিক দিয়ে। আমরা আমাদের পলিটিক্যাল ইকোনমি থিওরিতে যেগুলো দেখি, ছোট রাষ্ট্র, জার্মানি কম, ইংল্যান্ড কম, এগুলো একসাথে হয়ে এখন বড় হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে।
এর আগে তো বিভক্ত ছিল, ছোট ছোট ছোট, এবং একজন একজনের সাথে ঝগড়া করতো, মারামারি করতো, বিভিন্ন রকম কনফ্লিক্টিং সিচুয়েশন ছিল। কাজী ইউক্রেনকে প্রোটেক্ট করা বা রাশিয়ার বিরুদ্ধে একাভাবে গিয়ে কাজ করা ওদের কারো পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছিল ইউরোপ সবসময়। ঐতিহাসিকভাবে আপনি যদি দেখেন, জার্মানি তেল আনছে, ফ্রান্স ব্যবসা করছে, পোল্যান্ড, শুধু যারা সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসছে সেই দেশগুলো সরাসরি রাশিয়ার সাথে বেশি যাচ্ছে না, তারা ওয়েস্ট ইউরোপের সাথে বেশি যাচ্ছে রাশিয়ার চেয়ে। এখন আমেরিকা কেন ইনভলভ হচ্ছে? আমেরিকার হলো পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার, কালচারাল পাওয়ার, ধর্মীয় পাওয়ার কন্ট্রোল করা, এবং ইউরোপকে দিয়ে, যেমন ইসরায়েলকে দিয়ে তারা চেষ্টা করে। এখন ইউরোপকে বাদ দিয়ে তারা ইসরায়েলকে নিয়েছে, সমস্ত ইউরোপকে এবং সৌদি আরব এবং মুসলিম কান্ট্রি, মিডল ইস্টকে কন্ট্রোল করার একটা ভালো রকম টেকনিক, এজেন্সি হয়ে গেছে এবং এস্টাবলিশ। আপনি সৌদি আরবকে কেন নিয়েছে? সৌদি আরবকে নিয়েছে আমার কাছে যেটা মনে হয়, এটা ইসরায়েলের জন্য। ইসরায়েল চায় সৌদি আরবের সাথে এবং মুসলিম কান্ট্রির সাথে ভালো সম্পর্ক করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এবং তাদের ল্যান্ড বাড়াবার জন্য। কিন্তু এটা কতটুকু সম্ভব হবে? যেমন ইজিপ্টের সাথে তারা এগ্রিমেন্ট করেছে, তারা যুদ্ধ করবে না, কোনো কনফ্লিক্টে যাবে না। জর্ডানের সাথে তাদের এগ্রিমেন্ট আছে, কোনো কনফ্লিক্টে যাবে না। কিন্তু গাজা, ওয়েস্ট ব্যাংকে সবসময় মারতে মারতে গত 70 বছর যাবৎ তাদেরকে এতটুকু হিউম্যান রাইটস বা কালচারাল রাইটস বা ইকোনমিক রাইটস দেয়নি। যেটুকু দিয়েছে ওবামা দিয়েছে কিছুটা। এই যে আপনারা গাজায় বড় বড় বিল্ডিং ভেঙে গেছে, এই যে ওয়েস্ট ব্যাংকে বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু এটা ছিল না। ওবামা এসে এবং বুশ এবং তারপরে বিল ক্লিন্টন থেকে শুরু হয়েছে, এসে তারা ধরে নিয়েছে যে টু স্টেট পলিসি থিওরিতে থাকবে, প্র্যাকটিক্যালি হবে না। কিন্তু আমরা গাজাকে এবং প্যালেস্টাইনকে কিছুটা উন্নত করার, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য তারা টেকনোলজি এবং বিল্ডিং এবং হাউজিং, স্কুল, কলেজ, হসপিটাল এগুলো করে দিয়েছে আমেরিকান অনেক সাহায্য করে এবং ইউরোপের সাহায্য নিয়ে। পয়েন্ট হচ্ছে ইসরায়েল। এখন এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আমি যেটা বলছি, এটার ডমিনেন্ট রোল প্লে করছে ইসরায়েল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এর মধ্যে তো ইউক্রেন বিষয়ে যে আলোচনা হবে, পিট হেগসেট তিনি কিন্তু দুটো বিষয় বলে ফেলেছেন। অর্থাৎ একটা বলেছেন যে ন্যাটোর সদস্যপদ ইউক্রেন পাবে না, অন্যটি হলো যে ভূখণ্ডটা এর মধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে সেটি ফিরে পাওয়ার আশা ইউক্রেন না করার কথা বলা হচ্ছে। প্রশ্নটা যেখানে, সেটা হলো এই যে আলোচনাটা চলছে, এই আলোচনা আসলে কারা জয়ী হতে যাচ্ছে? রাশিয়া, ইউক্রেন, নাকি আমেরিকা নিজে জয়ী হতে যাচ্ছে? রাশিয়াই তো জয়ী হবে, কারণ ওই দেশের রাশিয়ান ভাষাভাষী একটা অঞ্চল আছে, সম্ভবত 6 লক্ষ বর্গ মাইল হচ্ছে ইউক্রেনের সাইজ টোটাল। তার ভিতরে 1/4 একটু বেশি, 1/5 একটু বেশি, সম্ভবত 21.5% রাশিয়ার দখলে আছে। আর রাশিয়ার 200 বর্গ মাইল এলাকা ইউক্রেন দখল করে রেখেছে। তো সেটা ক্রমাগত সেই দখলের অংশটা কমছে, আবার রাশিয়া কর্তৃক ইউক্রেনের দখলের অংশটা রাশিয়া বাড়াচ্ছে। এইটা তো ফলে মোস্ট প্রবাবলি অধিকাংশ 14 সালে যেটা দখল করেছিল সেটা সহ এইবারের যুদ্ধে দখল করা, এগুলা অধিকাংশই রাশিয়াকে মানে আনুষ্ঠানিকভাবে লিখে না দিলেও বাস্তবে তাদের হাতে ছেড়ে দিয়ে চুক্তি হবে। ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ডনেস্কে দিয়ে ওই সমস্ত অঞ্চলে, আর রাশিয়ার যে এলাকায় এরা একটুখানি দখল করেছে 200 বর্গ মাইল হচ্ছে একটু কোর্ট সেকশন। যাই হোক, তো মোটামুটি ওইভাবে হবে। তবে ইউক্রেনের উপরে অন্য ধরনের একটা ব্যাপার আছে। ইউক্রেন তো বিশাল দেশ, বিপুল সম্পদে সমৃদ্ধ। তার ভিতরে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে রিয়াল মিনারেলস কিছু আছে। সেই রিয়াল মিনারেলস সম্ভবত 2-3 ডজনের মতো টোটাল নাম্বার তাদের। সেগুলা প্রায় সবগুলো চায়নাতে আছে। চায়না সবগুলো খনি থেকে তুলে সেগুলা
মানে ব্যবহারযোগ্য করেছে বলে পৃথিবীতে সবচেয়ে বেশি সাপ্লাই দিতে পারে চায়না। সেই জন্য সেগুলার উপরে তারা কম করে মানে তারা কন্ট্রোল করে, যে ইচ্ছা মতো এরা যখন তাদের উপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করছে, চায়না ওগুলা দেওয়ার ব্যাপারে কম কম করে দিচ্ছে, এদের ক্ষতি হবে। সেই জন্য ট্রাম্প অলরেডি ওখানে মানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তোমার দেশের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আমাকে 50% দিয়ে দিতে হবে। রাইট। তিনি সেটাতে রাজি হন নাই, তবে মনে হচ্ছে ওই প্রেসারের কারণে শেষ পর্যন্ত মানে ইউক্রেনের ওই অঞ্চল ছাড়া বাকি মোটামুটি তাকে রক্ষা কবচ দেওয়া। রক্ষা কবচের ক্ষেত্রে স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসছেন, ট্রাম্প সাহেবকে তেল দেবেন সম্ভবত। তারা মানে তাকে প্ল্যাকেট করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্যারান্টি থাকতে হবে যে চুক্তি ঠিকই হলো, কিন্তু এর বাইরে যেন আবার রাশিয়া অতিরিক্ত দাবি না করে। এই একটা সেই গ্যারান্টির বিনিময় ইউরোপিয়ান দেশগুলো, ব্রিটেন সহ আরো কয়েকটা দেশ মিলে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ কয়েকটা মিলে ওখানে যদি তাদের স্থলবাহিনী কিছু নিয়োগ করে, ধরা যাক সব দেশ মিলে 50,000 মানে সৈন্য রাখলো সেখানে ইউক্রেনের নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তার প্রধান গ্যারান্টর হতে হবে যুক্তরাষ্ট্র, না হলে রাশিয়া ওইটা ভঙ্গ করতে পারে। এই কারণে রাশিয়া যুক্তরাষ্ট্র যদি গ্যারান্টার হয়, তার বিনিময়ে এই যে ওখানকার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সেটার 50% যেটা দাবি করেছেন, আমার ধারণা ট্রাম্প সাহেব মোটামুটি ভাবে সেটা আদায় করে নেবেন। এবং ভলোদিমির জেলেনস্কি যতই বলুন না কেন এখন তিনি সেটাতে রাজি না হয় তার উপায় নেই। সে ফলে চাপের মুখে তিনি এখন বলছেন, আমাদের সাথে কথাবার্তা না বলে যে চুক্তি হবে আমরা মেনে নেব না। আপনি কিভাবে মেনে নেবেন না? কোন আরব দেশ গাজাতে যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটার বাইরে কি করবে? রাজ পরিবার অন্য আরেকজনকে ক্ষমতায় বসিয়ে দিবে। প্রত্যেকটা দেশে এদের বেস আছে, ব্যাপারটা বুঝছেন? ফলে ইউক্রেনের ব্যাপার আর ইউরোপের দেশগুলোর কথা বলছেন, একটা ভ্যালিড প্রশ্ন, ইউরোপ কেন নিজেদেরকে ডিফেন্ড করে না? সত্যি কথা বলতে গেলে এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন সেটা সত্যতা আছে। ইউরোপের নিরাপত্তার জন্য, রাশিয়ার থেকে রক্ষার জন্য সবচেয়ে বেশি অর্থ অস্ত্র যুক্তরাষ্ট্র দিয়েছে, এবং সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র যুক্তরাষ্ট্রেরই আছে। F-35 থেকে শুরু করে এই ধরনের মানে সুপার সফিস্টিকেটেড অস্ত্র যুক্তরাষ্ট্র আছে। তার কাছাকাছি অল্প কিছু অস্ত্র মানে ইউরোপের আছে। রাফায়েল যুদ্ধ বিমান আছে ফ্রান্সের, টাইফুন আছে তাদের ইউরোপিয়ানদের আরেকটা যুদ্ধ বিমান। এই দুটো তিনটা ছাড়া তাদের একটা সফিস্টিকেটেড 4th জেনারেশন এগুলো, এমনকি রাফায়েলও 4 আর 5th এর মাঝামাঝি 4th জেনারেশন, 5th জেনারেশন 6th জেনারেশন প্লেন তাদের কাছে নেই, যুদ্ধ বিমান। এমনকি চায়নার পর্যন্ত 5th জেনারেশন আছে, তারা 6th জেনারেশনে চলে যাচ্ছে। রাশিয়ার 6th জেনারেশন আছে, Su-50 সম্ভবত, সুখাই 50। যুক্তরাষ্ট্রের 6th জেনারেশন আছে, ওইটার সাথে পাল্লা দেওয়ার মতো অস্ত্র এখনো ইউরোপের নেই। ইউরোপের জার্মানির লিওপোল্ড ট্যাঙ্ক আছে, এটা সবচেয়ে বেস্ট ট্যাঙ্কের মধ্যে, কিন্তু এখন আর ট্যাঙ্ক ওয়ারফেয়ার নেই। তারপরে হচ্ছে আপনার এই যে এখন এয়ারিয়াল যে বিমান, এটাকে কি বলে, এই সবাই যে উড়ে ছোট ছোট করে উড়ায়, ড্রোনের ক্ষেত্রে ইউরোপের দেশগুলো, ফ্রান্সের একটা আছে, টার্কির কিছু আছে মোটামুটি, কিন্তু সব বেস্ট পসিবল ড্রোন যুক্তরাষ্ট্র তৈরি করে, আর চায়না কিছু তৈরি করে, আর রাশিয়া তৈরি করে। ফলে সেক্ষেত্রেও ইউরোপ পিছিয়ে আছে। এখন ইউরোপ যতই সতর্ক হোক না কেন, রাশিয়া আক্রমণ করলে ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না। ফলে ওদের উপরে চাপ সৃষ্টি করে ওদের আরো অর্থ বেশি ডিফেন্সের জন্য যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছেন ট্রাম্প, আমি এটাকে 5% বরাদ্দের জন্য তিনি চাপ দিচ্ছেন। এখন তারা এভারেজ 2%, একমাত্র ব্রিটেন 2.5% আর পোল্যান্ড 5% খরচ করে। আমেরিকা নিজেই তো 3%-এর বেশি ব্যবহার করে না। তাহলে এখন যুক্তরাষ্ট্রের তো হিউজ জিডিপি, এটা আরেক ব্যাপার। যাই হোক, তো ফলে তারা সেটাতেও বাধ্য হবে, তারপরও তারা এই যুক্তরাষ্ট্রের লেভেলে বা আসতে পারবে না। এমনকি ইসরায়েলের সুপার সফিস্টিকেটেড কিছু অস্ত্র তারা নিজেরা ডেভেলপ করেছে। যাই হোক, ইউরোপের উপরে যিনি চাপ দিচ্ছেন, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত চাপ। আকস্মিক ভাবে দেওয়া অনেক খারাপ মনে হচ্ছে, কিন্তু তাদের নিজের ডিফেন্সের জন্য তারা অতিরিক্ত খরচা করা উচিত। এতদিন পর্যন্ত তারা
অনেকটা এদের উপরে চাপিয়ে দিয়ে আমার মনে হয় নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার আসছে, যে ক্ষেত্রে মানে রাশিয়াকে আর একটু লাই দেবে, কিন্তু এমন না যে রাশিয়াকে সুপার পাওয়ার মানে আমেরিকার সাথে পাল্লা দিতে ওই লেভেলে যেতে দেবেন। সেইখানে রাশিয়ার উপরেও তিনি চাপ বজায় রাখবেন, চীনের উপরে যেমন বজায় রাখছেন। যুক্তরাষ্ট্র 1 নম্বর হবে এবং তারপরে রাশিয়াকে সুযোগ দিয়ে প্ল্যাকেট করে রাশিয়ার উপর থেকে স্যাংশনস রিলিফ দিয়ে মোটামুটি একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করবেন তিনি তার মতো করে। এবং প্রফেসর শফিক সাহেব যেটা বলেছেন খুব ইম্পর্টেন্ট কথা, নতুন সুপার পাওয়ার হিসাবে এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে পৃথিবীতে নতুন সুপার পাওয়ার যেটা মানে হতে যাচ্ছে, আমি মনে করি তার ভিতরে যুক্তরাষ্ট্র, চায়না এবং ইসরায়েল সম্ভবত দ্বিতীয় স্থানে চলে যেতে পারে আগামী কয়েক বছরের ভিতরে। এবং ইসরায়েলের ভূখণ্ড বাড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি সম্ভবত বলে দিয়েছেন, এই একটা ছোট্ট দেশ আমার কলমের মাথায়, এই একটি মাত্র দেশ, আর ওরা সব বড়, ফলে ওদেরকে বড় করার সুযোগ দেবে। পুরো পশ্চিম তীর, গাজা এবং সম্ভবত সিরিয়ার কিছু অংশ তাদের দখল করে একটু এলাকা বাড়ানো, একটু বড়সড় হলো, এবং মানে এমনি টেকনোলজিক্যালি সুপার পাওয়ার হবে, প্লাস মিলিটারিলি সুপার পাওয়ার হবে, ভূমিও বাড়িয়ে নেবে, এইরকম আর কি। অর্থাৎ আমি যদি প্রশ্নটা একটু উল্টো করে এখন নিই, যে আসলে হারলো কে এই যুদ্ধে? হারলো ইউক্রেনই। কারণ 2022 সাল থেকে ক্রমাগত মানুষ মরেছে, এখন রাশিয়া নিয়ে নিচ্ছে তার 1/5, আবার আমেরিকা চাচ্ছে তার মিনারেল। অর্থাৎ সব দিক দিয়ে ইউক্রেনই আসলে ক্ষতির খাতার মধ্যে থাকছে। এখন শুনুন, বাইডেন প্রশাসনের আমলে যখন যুদ্ধ শুরু হয় তখন তারা আক্রমণ করার আগে তারা জাস্ট দুটো গ্যারান্টি চেয়েছিল। একটা হচ্ছে ইউক্রেন ন্যাটোতে জয়েন করতে পারবে না, আমাকে লিখিত ভাবে দাও। এবং আজ যে সমস্ত লোক রাষ্ট্র ন্যাটোতে নেই তাদেরকে তোমরা ন্যাটোতে নিতে পারবে না, এই গ্যারান্টি দিলে ইউক্রেন তারা আক্রমণ করতে না মনে হচ্ছে। তবে এটা ঠিক, এই পূর্বাঞ্চল রাশিয়ান ভাষাভাষী অঞ্চল তারা কোনো অবস্থাতে দখল না করে ছাড়তো না। ক্রিমিয়া 14 সাল দখল করেছে, ওই অঞ্চল দখল করতো, ওদেরকে দিল না। এরা ভাবছে যে যুক্তরাষ্ট্রের মানে আনলিমিটেড সাপোর্ট থাকবে, সেটাতে ভরসা করে তারা মানে করতে গেল। 5 থেকে 7 মিলিয়ন লোক তাদের এখন রিফিউজি ইউরোপের দেশে দেশে, আর ওদের অর্থনীতি দেশের মানে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মিনারেলের অর্ধেক চলে যাবে আমেরিকার কাছে। ডক্টর শফিক রহমান, আপনি কিছু যোগ করতে যাচ্ছেন না? আমি যোগ করতে যাচ্ছিলাম যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হওয়ার মানে ট্রাম্পের যে ভূমিকা, ট্রাম্প কতদূর, কোথায়, কিভাবে নিয়ে যাবে, এখানে একটা টাইম ফ্যাক্টর আছে। আচ্ছা, কারণ 2 বছর পরে মিড টার্ম ইলেকশন হবে। এই যে প্রসেসটা উনি এত দ্রুত করছেন কেন? ওনার আমার কাছে যেটা মনে হয়, উনি এবং রিপাবলিকান পার্টি বুঝে নেওয়ার চেষ্টা করছে যে আমরা কিছু করতে হলে অল্প সময়ের ভেতরে করতে হবে। এখন না হলে এই 2 বছরের ভেতরে, তার মানে এখন থেকে আর 23 মাসের ভেতরে মিড টার্ম ইলেকশন এসে যাবে। তখন অনেক ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে পলিটিক্সে এবং কংগ্রেসে। তারপরে ওনারা কোনো অতখানি অধিকার থাকবে কিনা, তারপর যদি আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পের ফিজিক্যাল সিচুয়েশন দেখেন, ওনার শরীর, ওনার চেহারা কিন্তু অনেক উইক হয়ে গেছে আমার কাছে যেটা মনে আছে। আমি কিছুদিন ধরে ওনাকে দেখছিলাম যে উনি আর আগের মতন যে এনার্জি, ওনার বয়স হচ্ছে, ওই এনার্জি নেই। কতদূর ভাবে, কতদিনের ভেতরে সে এতগুলো এজেন্ডা একসাথে নিয়েছেন, অবিশ্বাস্য, আনইউজুয়াল এত এজেন্ডা। এবং এগুলো যে ইমপ্লিকেশন কি হবে, অনেকে রিপাবলিকানদের ভেতরেই অনেকে তার বিরুদ্ধে চলে যাবে কিছুদিনের মধ্যে। এই টাইম ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর এইগুলো স্পিড আপ করার জন্য। জি, আপনি আপনার বিশ্লেষণ আমরা শুনলাম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা খুব কম সময় পাবো, 3 মিনিট করে সময় পাবো। বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশে তিস্তা ইস্যুতে বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে
তারা মাঠে নেমেছে, তারা 2 দিন ব্যাপী কর্মসূচি দিয়েছে। কিন্তু এই কর্মসূচি ঘিরে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। সেটা হলো যে বিএনপি তো গত 16-17 বছর এই ধরনের কর্মসূচি দেয়নি। আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আসলে মূল ইস্যু ছিল সংস্কার কিংবা পতিত সরকার, আওয়ামী লীগের বিচার, এইসব বিষয় নিয়েই রাজনৈতিক মাঠ গরম ছিল। হঠাৎ করে রাজনীতির মাঠে এখন তিস্তা ইস্যু চলে এলো। এটার পিছনে অনেকে অনেক বিশ্লেষণ করছে। অন্য কোনো কারণ পাচ্ছেন কি সৈয়দ মাহমুদুল্লাহ? কারণ তো অনেকেই থাকতে পারে। একটা হচ্ছে যে বিএনপি খুব অস্বস্তিতে এবং আতঙ্কে আছে, কারণ তাদের বিশ্লেষণ এবং তাদের কয়েকজন নেতায় বারবার, স্পেশালি রুহুল করিম রিজভী, তিনি তো বারবারই বলছেন, আরো কয়েকজন নেতা বলছেন যে রাষ্ট্রের যন্ত্রের বিভিন্ন অংশে, সিকিউরিটি অ্যাপারেটাস থেকে শুরু করে প্রশাসন সর্বত্র জামাত তাদের লোক বসিয়ে দিয়েছে। এবং তাদের বিশ্লেষণ অনুসারে এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, নাগরিক কমিটি, এদের পরিচিতির কারণে তারা মনে করছে এরা হচ্ছে জামাতের বি টিম। ফলে এরা সব রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ দখল করছে, রাষ্ট্রযন্ত্রের সুযোগ সুবিধা নিয়ে, ক্ষমতার সুযোগ নিয়ে তারা এই ছাত্ররা আরেকটা রাজনৈতিক দল করছে। যাই হোক, ফলে তারা জনগণের কাছে, এবং বিএনপির লোকরা কি করেছে, ওই আগে যেটা হয়েছে আওয়ামী লীগ আর বিএনপি যখন যে দল ক্ষমতা যায়, তাদের মাস্তানরা তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন মিলে হচ্ছে চাঁদাবাজিতে নেমে যায়, চর দখল আর চাঁদাবাজি। সেটা বিএনপির লোক করছে বলে বিএনপি নিজেও অনেক ক্ষেত্রে স্বীকার করেছে, অনেকের বিরুদ্ধে স্টেপস নিয়েছে। ফলে তারা একদিকে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের জায়গায় অন্যরা বসে যাচ্ছে জামাতিরা, এইদিকে তাদের বিরুদ্ধে জনমত ভিতরে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। এই জনমতের সেখানে তাদের পপুলারিটি ঠিক রাখার একটা বিশেষ কৌশল হিসাবে এটা তারা করছে। নতুবা বেগম জিয়া যখন ক্ষমতা ছিলেন, প্রথম টার্ম, সেকেন্ড টার্ম, কোনো আমলেই তিনি গঙ্গা চুক্তি নিয়ে, একবার উনি দিল্লি থেকে এসে বললেন যে গঙ্গা চুক্তির কথা, ফারাক্কাতে পানি বৃদ্ধির কথা উনি বলতে ভুলে গিয়েছিলেন, এটা নিজে এসে উল্লেখ করেছিলেন। তো তিস্তার ব্যাপার তো তাদের আমলে ছিল, ঝুলে থাকলো। শেখ হাসিনার আমল তো ঝুলে থাকলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি এটাতে রাজি হন নাই। আসল কথা হচ্ছে সেন্টার যদি সত্যি সত্যি প্রেসার দেয় প্রাইভেটলি, এটা হচ্ছে এক ধরনের টালবাহানা করে বাংলাদেশকে তার ন্যায্য হিস্সা না দেওয়া। এখন সর্বশেষ আমি যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে এমনকি ফারাক্কা থেকে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যে পরিমাণ পানি জল পাওয়ার কথা তার থেকে তারা কম দিচ্ছে। তিস্তার তো বটেই, তিস্তার তো কোনো চুক্তি হয়নি, আনফরচুনেট। এবং ভারত বাংলাদেশের উজানে সমস্ত ডজন ডজন সব নদী, অনেক নদীর উপরে বাঁধ দিয়ে রেখেছে। ফলে সেটা অত্যন্ত জঘন্য একটা সিচুয়েশন। এই বাংলাদেশ ভারতের ভিতরে মোটামুটি একটা স্বাভাবিক সম্পর্ক রক্ষার দরকার। বাংলাদেশের এই সমস্ত এই তরুণরা উস্কানিমূলক কথাবার্তা বলে অনেক সময় সিচুয়েশনকে খারাপ করে দিচ্ছে। বাংলাদেশ যেমন ভারতের জন্য অস্বস্তির কারণ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বাংলাদেশের বেশি ক্ষতি করতে পারে ভারত। শেখ হাসিনার ব্যাপারটা আলাদা, তাকে দিক না দিক তা না। দুই দেশের ভিতরে সম্পর্ক মোটামুটি ভাবে ভারতের তাবেদার রাষ্ট্র বাংলাদেশ হতে চাইবে না, কখনো এটা অ্যালাউ করা উচিত না। কিন্তু এট দি সেম টাইম ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক নীতি না নিয়ে মোটামুটি স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা, এটা দুই দেশের স্বার্থে জরুরি, ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। আমি একটু ডক্টর শফিকুর রহমান আপনার কাছে জানতে চাইবো, তিস্তা নিয়ে বিএনপির যে কর্মসূচি, সেটি অনেকে মনে করছেন যে তারা তৃণমূলে তাদের যে আন্দোলন সংগ্রাম কিংবা নেতাকর্মীদের চাঙ্গা করা, ভারত বিরোধিতা এবং অন্যান্য জনগণের কাছে যাওয়া, জনগণের দাবি নিয়ে বিএনপি এখন নির্বাচনের পাশাপাশি সেদিকে যাওয়ার পরিকল্পনা করছে। কারণ তারা ভাবছে ক্ষমতায় যাওয়ার তাদের জন্য কঠিন হয়ে যেতে পারে নানা কারণে, নানা বিশ্লেষণ, দেশি বিদেশি নানা বিশ্লেষণ তারা করছে। সেক্ষেত্রে এই তিস্তাটাকে ইস্যু করাটা রাজনৈতিকভাবে কতটা আপনার কাছে মনে হলো প্রজ্ঞাময় হলো কিংবা সঠিক সিদ্ধান্ত হলো? কিছুটা যে ইমপ্লিকেশন রয়েছে তা নয়, যে মোটামুটি ভালোই ইমপ্লিকেশন রয়েছে। কারণ আপনারা যদি চায়নার সাথে রিসেন্ট ডেভেলপমেন্ট গুলো দেখেন, তারা কিন্তু বলেছে যে তিস্তাকে বেস করে আমরা কিছু ডেভেলপমেন্ট তোমাদের পরিষ্কারভাবে করিয়ে দেব। এখন এইটা যদি এই সরকারের মধ্যে এগ্রিমেন্ট বা হয়ে যায় থাকতে থাকতে আগামী 6 মাস বা 1 বছরের ভেতরে, তাহলে হয়তো তারা অনেকটা পিছিয়ে পড়বে। এখন
আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বিএনপি যেগুলো কনসার্ন হয়ে গেছে, যে বিএনপি কিছুটা আওয়ামী লীগের সাথে একটা কোঅপারেশন করে একটা মানে ইন্টারডিপেন্ডেন্ট একটা রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করছিল, কারণ আওয়ামী লীগের যে পপুলারিটিটা, সেই পপুলারিটিটা জনমতটা তার বিএনপির পক্ষে নিয়ে যাওয়ার জন্য। কারণ আওয়ামী লীগ কি হাসিনা নিয়ে আওয়ামী লীগ হবে আগামী ভবিষ্যতের আওয়ামী লীগ, নাকি হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগ হবে? এই যে একটা কনফ্লিক্ট, এই যে একটা দ্বন্দ্ব চলছে এখন আওয়ামী লীগের ভেতরে এবং ভারতের প্রাইম মিনিস্টাররাও ফরেন মিনিস্টাররাও ডিসাইড করতে পারছে না তারা কি করবে। তারা এই প্রাইম মিনিস্টার মোদি আমেরিকা ভিজিট করে গেছে, ইন্ডিয়ান প্রেস তাকে বলছে যে সে একেবারে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়ে গেছে আমেরিকার কাছে ভারতকে। শুধু তাই না, দুটো একটা পত্রিকায় তারা মোদিকে চেইনের আন্ডারে বেঁধে সামনে দেখাচ্ছে যে এর সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে, আর উনি হাসছেন যে আমি তোকে বেঁধে নিয়ে এসছি, দেখ আমি কি করতে পারি। তো এই যে একটা পরিবেশ, এখন ভারতকে যেটা নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হাসিনাকে রেখে করবে না হাসিনাকে বাদ দিয়ে করবে এবং কিভাবে করবে, কারণ আমেরিকা ইন্টারেস্টেড না, আমরা পরিষ্কার ভাবে দেখছি। মানে এটা সবচেয়ে বড় দুঃখজনক যে আওয়ামী লীগ কে নেতৃত্ব দেবেন সেটা আওয়ামী লীগ ঠিক না করে ভারত ঠিক করতে হচ্ছে, ভারতকে ঠিক করতে হচ্ছে, এটাই হলো দুঃখজনক। এবং এই যে তাদের ইন্টারফিয়ারেন্সের মডেল, এটা তৈরি করেছে হাসিনা, এর আগে কিন্তু এটা ছিল না। বঙ্গবন্ধুর সময় আর্মি পাঠিয়ে দিতে ইন্ডিয়ান আর্মি চলে গেছে, তারপরে অন্যান্য যারা জিয়া বা মোশতাক বা মানে এরশাদ যাদেরকে আমরা দেখেছি, তারা ইন্ডিয়াকে রেখে, আমরা সত্যি কথা বলতে কি ঐতিহাসিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, কালচারালি সবকিছু ভাবে আমরা ভারতের কাছে, ভারত এত বড়, ওদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। কাজী সেই পার্সপেক্টিভটাই কিন্তু আমাদের স্বাধীনতা এবং সভারেন্টি এবং সার্বভৌমত্ব নিয়ে আমাদের সম্মানীয় সম্পর্ক তৈরি করা ভারতের সাথে করতে হবে। তো এখানে যেটা মডেল, আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে নতুন ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি, এই পার্টিটা কোন দিকে যাবে, কি হবে, কি করবে, কারণ আগামী 7 দিনের ভেতরে আমরা দেখতে পাবো তাদের একটা ফর্মাল পার্টি অর্গানাইজেশন তৈরি হবে। এই ফর্মাল পার্টি অর্গানাইজেশন তৈরি হলে তখন তারা কোন পথে যাবে বিএনপির সাথে, তাদের কিন্তু এখনো কোনো ফর্মাল পলিটিক্যাল বেস নেই। যেটা আছে সেটা হলো পপুলারিটি, একটু পপুলারিটি আর ফর্মাল পলিটিক্যাল বেস যেটা আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, সেটা তাদের নেই। কাজে তারা ইলেকশন করে কতটুকু করতে পারবে, কিভাবে আসবে, তারা কি বিএনপির সাথে গিয়ে করবে বা জামাতের সাথে গিয়ে করবে, বা কোন ভাবে, বা আওয়ামী লীগের কিছুটা অংশ বের করে নিয়ে অনেকে ধারণা করছেন যে তারা শেষ পর্যন্ত জোট গঠন করবে, তাদের জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ হবে তাদের জন্য। জি, আমরা হয়তো যেটুকু বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরাও বুঝি, মনে হচ্ছে শেষ পর্যন্ত তারা কোনো একটা জোট গঠন করে শেষ পর্যন্ত নির্বাচনের দিকে যাবে, একক কোনো রাজনৈতিক দল নয়, হয়তো নেতৃত্বে থাকবেন। আমরা সামনের দিনগুলোতে নিঃসন্দেহে সেই সব বিষয়গুলো আলোচনার সুযোগ আমাদের সামনে থাকবে। আজকে সময় শেষ হয়ে গিয়েছে। সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।